আপনার তারটা মাঝখানে পড়ছে। আপনি বলেন তো এখানে মার্কা কোনটা আছে? সবচেয়ে প্রসিদ্ধ, সবার কাছে পরিচিত মার্কা ধানের শীষ এই মুহূর্তে। দাঁড়িপাল্লাও পরিচিত। আর কোন মার্কাটা আছে এখনো? তো যে শাপলাকলি বানাইছে মনে করেন এনসিপির, সেটাই বা কতটুকু পরিচিত? ওই প্রতীকটা দেখলেও বোঝা যাচ্ছে না। না, আমি বোঝা যাক বি না যাক, আপনি একটা ব্যালট, পোস্টাল ব্যালট দেশের বাইরে চলে যাবে, সেখানে ধানের শীষে মাঝখানে থাকলে বা নিচে থাকলে বা টপে থাকলে খুব কোনো এফেক্ট হয় বইলা ব্যক্তিগতভাবে আমি মনে করি না অন্তত। এখন আসেন, আমরা যদি নির্বাচনটাকে সুষ্ঠু চাই, নির্বাচনটাকে ত্বরান্বিত করতে চাই, নির্বাচন যাতে ঠিকমতো হয়, তাহলে এই ইস্যুটা নিয়ে আবার একটা কালক্ষেপণ হচ্ছে না? কথার কথা বলছি আমি। তা আমরা যদি নির্বাচনটা ঠিকমতো চাই, এবং আমার কাছে তো মনে হয় না এই মার্কার বিষয়টায়, আজকে যদি এখানে আওয়ামী লীগ থাকতো, টপে নৌকা, তারপরে এক জায়গায় ধানের শীষ ভাস পড়তো, এক কথা। প্রথম লাইনে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি আছে, ঠিক আছে। আমি এখন তারা কিভাবে সাজাইছে, কখনো যদি অ্যালফাবেটিক্যালি সাজায় থাকে, দলের নামের অ্যালফাবেটিক দিয়ে সাজাইছে না, প্রতীকের সম্ভব না, বা প্রতীকের দিয়ে, সেইগুলি যদি হয় তাহলে এইগুলোর ব্যাপারে তো আমার কাছে মনে হয় আজকে দায়িত্বশীল দলগুলো, কারণ এই নির্বাচনের আগে দলের সাথে টাইম টু টাইম কথাবার্তা হচ্ছে বলে আমরা মনে করি, সেক্ষেত্রে পোস্টাল ব্যালটের প্রশ্ন যখন আসছে, সেই ডিবেটগুলো পোস্টাল ব্যালট ছাপার আগেই করা উচিত ছিল। এখন মনে হয় ডামিটা হয়েছে, এটা আবার ঠিক আছে, কারেকশন করা সম্ভব হবে। যদি কারেকশন করা সম্ভব হয় করুক, আমার কাছে মনে হয় এটা নিয়ে কেউরই ডিবেট করা উচিত। যদি ফাইনালি প্রিন্ট না হয়ে থাকে, তাহলে আমি মনে করি তারা যেখানে চায় সেটা একটা সমঝোতা করে একটা জায়গায় নিয়ে নির্বাচন যাতে ব্যাহত না হয়, টাইম ক্ষেপণ যাতে না হয়, সেটা করা উচিত। সেটা নিয়ে আমার মানে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে। এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা একটা আসি, যেমন ভাই বলছে প্রথম আলো জ্বালাই দিছে, এটা তো কেউ সমর্থন করবে না, কোনো বিবেকবান লোক সমর্থন করবে না। কিন্তু আপনি যদি একটা লক্ষ্য করেন যে ভায়োলেন্স বলছে, যেটা মব জাস্টিস না, মব ভায়োলেন্স। আচ্ছা, আপনি যদি মিডিয়ার দ্বারা ভায়োলেন্স ধরেন, এই প্রথম আলো কি লিখছিল গ্রেনেড হামলার পরে? যে গ্রেনেড হামলা করেছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, দিস ওয়াজ দ্য হেডলাইন। তার মানে আমরা জাস্টিফাই করছি। কথা আমার সেখানে না, কথা হচ্ছে যে পুলিশ রিপোর্ট হয় নাই, কিছুই হয় নাই, আপনি লিখে দিলেন। আপনি যে লিখে দিলেন, এটা তো মিডিয়া ভায়োলেন্স হয়েছে, আপনি এস্টাবলিশ করে দিলেন। আপনি কিসের উপর লিখলেন? একটা ঘটনা ঘটছে, কারা ঘটবে তদন্ত হবে, তারপরে এটা সলিউশন কি আগুন দেওয়া? আমি তো এই আগুনে যাচ্ছি না, এই ঘটনা তো বহু আগের কথা বলছি। সেগুলোর ক্ষোভ হিসেবে পরে আগুন দেবে। আমি কি বলছি আপনি বলতে জানতে চাচ্ছি। আমি আপনাকে জানতে চাইবেন কেন? মানে আপনার তো, আপনি মিডিয়ারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আসলে এই ফাইন্যান্সিয়াল ভায়োলেন্স কোনটা? এই যে ব্যাংক তসরুপ করলো, ইসলামী ব্যাংক যারা লুট করছে, ওই সরকারের সময় করছে, সরকার শেল্টার দিছে, যারা করছে তারা তো লোকগুলো আছে, তাদের কি কোনো প্রপার্টির হ্যাম্পার হয়েছে? তারা বহল তবিতে আছে, আমরা জানি তাদের সম্পত্তি কারা পাহারা দিচ্ছে। তাহলে এটা তো আপনার ফিনান্সিয়াল ভায়োলেন্স। তারপর যদি আসেন সাংবিধানিক ভায়োলেন্স, কোনটা? দিনের ভোট রাতে দিয়ে আপনি যখন ঘোষণা করতেছেন কে চিফ ইলেকশন কমিশনার, এটা কি ভায়োলেন্স না? তো আপনি এত ভায়োলেন্স 15 বছর করার পর আপনি 5ই আগস্টের পর সব লোকগুলোকে ফেরেস্তা ভাবতেছেন। আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি 5ই আগস্টের আগে যারা আমরা শয়তান ছিলাম, আমরা 6ই আগস্ট থেকে সব ফেরেস্তা হয়ে যাব, এটা আপনি এত দ্রুত কীভাবে ভাবেন? বাংলাদেশে এই একটা মাত্র ইলেকশন হতে যাচ্ছে, যেই ইলেকশনের আগে সব আপনার নষ্ট হওয়া। যেমন ধরেন কেউ কেউ বলে শাহাবুদ্দিন সাহেবের আমলে নির্বাচন হয়েছে, অন্যান্য কেয়ারটেকার নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু সরকারের বদল হয়েছে। প্রাতিষ্ঠানিক যত প্রতিষ্ঠান বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সিভিল বলেন, সব ইনট্যাক্ট ছিল। এই একটা মাত্র সরকার আসার পর বায়তুল মালের খতিব পালায়ে গেছে, বাংলা ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, বিচারপতিরা পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, তারপরে ভায়োলেন্স যথেষ্ট হয়েছে। আমরা চট করে চাচ্ছি যে সব ঠিক হয়ে যাবে। 2 নম্বর হলো আপনি সব ঠিক করার জন্য 2 নম্বরটা আমরা একটু পরে নিয়ে আমরা একটু আশরাফ কাছে। সুতরাং আমি এখন শেষ করে দিচ্ছি আপনাকে। সুতরাং এই যে আমরা যে ভায়োলেন্সের কথা বলতেছি, সেই এখন আসেন নির্বাচন প্রসঙ্গে, যেটা আসছে নির্বাচন প্রসঙ্গে আমরা একটু আলোচনা করার বিরতিতে যেতে হবে। তো আশরাফ কাসার ভাই, আপনি যদি এই প্রসঙ্গে যোগ না করেন তাহলে নতুন প্রশ্ন করব। না, এই প্রসঙ্গে আমার মনে অনেক কথা হয়েছে। তাহলে নতুন প্রসঙ্গ সেটি হচ্ছে জোটের রাজনীতিতে বা সমঝোতা, নতুন ট্রাম্প এখন রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে। সেটি আমরা দেখছি বিশেষ করে 11 দল, যেটি জামাতের নেতৃত্বাধীন যে জোটটি, সেটিতে আজকে সারাদিন ইসলামী আন্দোলন তারা কথা বলেছে, খেলাফত কথা বলেছে, মনে হচ্ছে তাদের ভিতরে অসন্তোষ। আপনি এই জোট, মানে এই অসন্তোষ কেটে উঠে তারা দ্রুত নির্বাচনের পথে একজোটে হাঁটতে পারবে? তাদের যে নীতি, এক বাক্স ভোট পলিসি, প্রথম সাফল্য তারা কিন্তু অর্জন করেছে। এই যে 8টি ইসলামী দল কয়েক মাস একসাথে বসেছে, প্রেস কনফারেন্স করেছে এবং যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে, এগুলো আমাদের রাজনীতিতে একটি বড় সাফল্য। কেননা আমরা এই যে ইসলামকে ব্যবহার করে বা ইসলামের নামে যারা রাজনীতি করেন, তাদের একে অন্যের প্রতি বিদ্বেষ
এবং প্রতিহিংসাও আমরা দেখেছি অতীতে। সেই জায়গাটিতে জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং অন্য দলগুলো ভোটকে সামনে রেখে এই প্রথম তারা বুঝতে পেরেছে যে একসাথে এক বাক্সে ভোট পড়লে তাদের একটি সম্ভাবনা তৈরি হয়। দ্বিতীয়, এই জোটের সাফল্য তৈরি হয়েছে 2-4 জন মুক্তিযোদ্ধাকে, যারা আবার বলেছেন যে জামাত এখন পরিচ্ছন্ন হতে শুরু করেছে, পরিশুদ্ধ হতে শুরু করেছে, 71-এর গন্ধ বা রক্ত তাদের গা থেকে হয়তো একটু কমছে। এটি জামাতের জন্য একটি বিরাট সাফল্য। তৃতীয় যেটি হয়েছে, এনসিপির মতো গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী দল বা নেতৃত্ব দেওয়া দল, তাদেরকেও তারা দলে পেয়েছে। ফলে আপনি তো আর কি চান? ইসলামিস্টরা আছে, তরুণরা আছে, মুক্তিযোদ্ধারা আছে, কিন্তু তাতে করে এই জোটের যে এককভাবে চলা 11 দল, সেটি আমরা খুব একটা সহজ হতে দেখছি না। আপনি আজকে যেটি মনে হচ্ছে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হয়তো জোটে থাকবে না, অথবা তারা একটি জোট গঠনের ডাক দিবে, অথবা তারা একক নির্বাচন করবে। আপনি মনে রাখবেন যে আরও অনেক সময় কিন্তু বাকি, আরও অনেক কিছু ঘটতে পারে। এখান থেকে বেরিয়ে গিয়ে কেউ বিএনপির জোটেও যুক্ত হতে পারে। অন্য জোটে আমরা যে কাণ্ডটি দেখলাম সেটি হচ্ছে যে দল বিলুপ্ত করে আমরা কোনো নেতাকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে দেখলাম। দেখুন, আপনি যখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হন, আপনি অন্য দলকে বিলুপ্ত হতে সাহায্য করছেন কেন? তাকে বরঞ্চ আপনি জোটের সঙ্গে করতে পারেন, সে তার প্রতীক নিয়ে দাঁড়াক। আমরা তো চাই বিএনপি, জামাত, এইসব দলের বাইরে আরও 10টি দল দাঁড়াক। তারাই তো চায় না। না, তারা চায় না। এখন তাহলে কেন চায় না? এই জন্য চায় না, সে রাজনীতি করে বড় হতে চাচ্ছে না, সে নেগোশিয়েট করে বড় হতে চায়, সে জোটের সঙ্গে হয়ে বড় হতে চায়। আপনাকে এতদিন তারা যেই রাজনীতির কথা বলেছে সেটি বাদ দিয়ে সে একটা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির অংশ হয়ে চলে যেতে চায়। আশরাফ কায়সার ভাই, আপনার কাছে যে প্রশ্নটি, যে ব্যাপারে আপনি কথা বলছিলেন যে নিজস্ব প্রতীকে রাজনৈতিক দলগুলো, ছোট ছোট দলগুলো ভোট করতে চায় না। দেখুন, আমরা যে গণতান্ত্রিক রাজনীতির কথা বলি বা রূপান্তরের কথা বলি, সেখানে তো আপনার বহু মত, বহু রাজনৈতিক দল থাকার কথা। কিন্তু নির্বাচন ঘনিয়ে এলে আমরা তাদেরকে বিলুপ্তির পথে যেতে দেখি, তাদেরকে অনৈতিক জোট করতে দেখি, এবং 11 দলের ঘটনা আমরা আলাপ করলাম। আমরা বিএনপির জোটে এরকম অনেক উদাহরণ দেখতে পাচ্ছি। এমনকি 11 দলে যেহেতু ইসলামপন্থীরা এক হয়েছে, বিএনপিও এরকম ইসলামপন্থীদের একটি গ্রুপকে 4-5টি আসন ছেড়ে দিয়েছে। তো সাধারণ একজন নাগরিকের পক্ষে বোঝা মুশকিল যেটি রাজনৈতিক জোট নাকি নির্বাচনী জোট নাকি ক্ষমতায় যাওয়ার জন্য জোট। এখানে কিন্তু যে আমরা যে অতীতে দেখতে পেতাম যে মানুষ রাজনীতি বিযুক্ত হয়ে গেছে, বর্তমানেও কিন্তু তাই। মাঠটি খালি হয়েছে, একটি শক্তি পালিয়ে গেছে, কিন্তু আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচিকে প্রকাশ্যে না এনে আমরা একটা জোটের ভিতর দিয়ে যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছি। এই যে ধরেন জামাতে ইসলামী, আজকে আমির বলেছেন যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন না, প্রচলিত আইনে দেশ চালাবেন। এবার বলুন তো আপনি, নারীদের কয় ঘন্টা দিনে কাজ করবে আর সপ্তাহে কয় ঘন্টা কাজ করবে, এটি প্রচলিত আইনে কি বলে? জামাতের আমির কয়েক মাস আগে বলেছেন যে উনি 5 ঘন্টা কাজ করবে। তাহলে উনি কোন আইনে বললেন? উনি বাংলাদেশের আইন লঙ্ঘন করে উনি এমন সব কথা বলেছেন যাতে মানুষের ধারণা হয়েছে উনি শরিয়া আইনকে মাথায় রেখে কথা বলছেন। শরিয়া আইনে তো 5 ঘন্টা কাজ করার কথা আছে। না, আমি বলছি যে নারীদের ব্যাপারে অনেক কিছু আছে যেগুলো উনি বাংলাদেশের শাসনতন্ত্রের অন্তর্ভুক্ত না, কাজে ওনাদেরকে পরিষ্কার করতে হবে। দেখুন, আমি মনে করি যে সে যদি এখন কি পরিষ্কার হলো? মনে হয় না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, তার জোটের সঙ্গীরা তার সাথে কোন ঐক্যমত্যে এসছে। ধরুন 11 দলীয় জোট নির্বাচন করে বিজয়ী হলো, ক্ষমতায় গেল, তাহলে আপনি তাদের কি শাসন দেখতে পাবেন? এটা কি আপনার কাছে পরিষ্কার? আমার কাছে কিন্তু পরিষ্কার না। আচ্ছা, তারপরে স্বাধীনতার ব্যাপারে তাদের অবস্থান কি হবে? এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে সেটার ব্যাপারে কি হবে? একইভাবে বিএনপির জোটে যে অন্য শরিকরা আছেন, তারা গণতন্ত্র মঞ্চ করে 31 দফা কিংবা 2030-র যে ভিশন শেয়ার করেছেন, সেটির আপনার ক্ষমতায় যাওয়ার পরে তার প্রায়োগিক চেহারাটা কেমন হবে? আমার মনে হয় যে ইশতেহার তো থাকবেই, কিন্তু এটি মানুষের কাছে আপনাকে সামনে আনতে হবে যাতে করে সে বুঝে শুনে আপনাকে ভোট দিতে পারে। আমরা একদম শেষ দিকে চলে আসছি, একটু ছোট্ট করে ইলিয়াস ভাই আপনার কাছে এই বিষয়টি শুনতে চাই। সেটি হচ্ছে যে আমরা 2টি জোটের দিকে দেখছি। কোনো আদর্শিক জোট কিছু না, ক্ষমতায় আসার চেষ্টা করছে সবাই। আপনি দেখুন যে জামাত ইসলাম হিন্দুদের নমিনেশন দিয়েছেন, খুলনাতে 2 জন বোধ হয়। আচ্ছা, তারপরে 1 জন নারীকে নমিনেশন দেওয়া হয়নি, এত বড় একটি দল। তারপরে জামাত এবং চরমনাই পীর সাহেবের দল ইসলামী স্বাধীনতা আন্দোলন, যারা মোটামুটি সবসময় আওয়ামী লীগের পক্ষে ছিল, মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিয়েছে, আওয়ামী লীগের সেটি এখন প্রসঙ্গ। মানে আদর্শ মিলাতে গেলে আপনি পাবেন না। মূলত চায় ক্ষমতা, নাম দিয়েছে সিঙ্গেল বক্স, না তো এক বাক্স পলিসি, নাম দিয়েছে সব ইসলামী ভোট তারা পাবে, তারা কিন্তু পাচ্ছে না।
একটু আগে ভাই বলেছেন যে কিছু ইসলামী দল বিএনপির সঙ্গেও গিয়েছে, সুতরাং ইসলামী সব দলগুলোর ভোট যে এক জায়গায় যাচ্ছে তা কিন্তু না। আবার দেখলাম যে এই খুব সখ্যতা আবার বিরোধ। আজকে তো সারাদিন এটাই খবর ছিল যে ইসলামী স্বাধীনতা আন্দোলন আরো কি মামুনুল হক সাহেবের যে দল আজকে তাদের প্রেস কনফারেন্স জামাতের করার কথা ছিল, জোটের স্থগিত সেটি হয়নি। করেছে। এবং আমি জাস্ট স্টুডিও ঢোকার আগে যে রিপোর্টে দেখলাম কোন পত্রিকায় যেন, যে এটা আবার ফিরে আসা বা আবার জোট হওয়া একটু কঠিন হয়ে গেছে। তো আসলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ না, পৃথিবীর সর্বত্রই চলে, আমি যদি ভুল না জেনে থাকি। রাজনীতিবিদদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, এবং আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতায় যাওয়া এবং দুর্নীতি করা। এই যে হলফনামা দিয়েছে, আমি একটি টেলিভিশনে বলছি, একজন হলফনামা ঠিক নেই আমার মনে হয়। এই প্রার্থী আছে 2000 কতজন যেন, একজন কোথাও না কোথাও ফাঁক ফোকর আছেই। সুতরাং এখন আমরা আশা করি এর মধ্যেই আমাদের থাকতে হচ্ছে, যতটুকু আমরা ভালো পাই, যদি কিছু ভালো প্রার্থী জিতে আসে যারা গণতন্ত্রের জন্য কাজ করবে। কারণ আমাদের তো পুরো পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আমরা কিন্তু সবসময় বঞ্চিত হয়েছি। আমরা 71 মুক্তিযুদ্ধের পর যে দেশ চেয়েছিলাম পেয়েছি, যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম আমাদের পূর্বসূরীরা, কিন্তু কি হলো, গণতন্ত্র হত্যা করা হলো বাকশাল কাণ্ড। আমরা গণমাধ্যম কমিয়ে, আমরা দুজনই, আমরা তিনজনই, তো সেই গণমাধ্যম কি হয়েছিল, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। 4টে লিফলেট পত্রিকার নামে রাখা হয়েছিল, সেদিকে আমরা চেয়েছিলাম। 90-এর গণ আন্দোলনের পর আমাদের কী প্রত্যাশা ছিল, সেগুলোকে আমরা পেয়েছি। এবারে খুব প্রত্যাশা ছিল যে এবার বোধহয় ভালো কিছু হবে, বাট এখন যেন ক্রমান্বয়ে হতাশ হচ্ছি। একটি দল করেছিল আমাদের তরুণ বন্ধুরা, সেই দলটিও মোটামুটি জাসততাও অবশ্যই টিকেছিল, এটি এতদিন টিকলো না, এবং নানা ধরনের দুর্নীতির খবর তাদের ব্যাপারে আসছে। যে জায়গাটিতে ইলিয়াস ভাই শেষ করলেন সেখান থেকেই যদি শুরু করি, যে তরুণরা নতুন দল করেছে তাদের ব্যাপারে অনেক আশাবাদী, যদিও ইলিয়াস ভাই অনেকটা হতাশ, কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে তরুণরা বিজয়ী হয়ে আসবে। শুনে প্রধান উপদেষ্টা কি বললো বা ইলিয়াস ভাই যা বললেন, এটা তো যার যার মত। বাট আমার কাছে মনে একটা জিনিস শুরু হইলো, আমি জানি না এর শেষ কোথায়। টাইম ইজ দ্য বেস্ট জাজ, দেখা যাক। আর জোটের ব্যাপার, রাজনীতির ব্যাপারে একটা সিম্পল কথা বলে দিই। গণতন্ত্রের দোহাই দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি, কথাটা বুঝছেন? নির্বাচন চাচ্ছি কিন্তু গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করতে। হ্যাঁ, তো গণতন্ত্রের দোহাই দিয়ে নির্বাচন চাই, নির্বাচনের সময় জোট বানাই। কি আমার দলে আসবা, তোমার দলের আদর্শে কিক মাইরা ছুঁইরা ফেলে যদি আসো, তাহলে আমার দলের প্রতীক পাবা। তার মানে হি ইজ নট এ পলিটিশিয়ান, তার কোনো আইডিওলজি নাই, ক্ষমতায় যাও তার লোভ। আরেকটা আসতেছে কেন, আমার দলের প্রতীক পাবা না, তুমি এমনে আসো, এমনি আসার পর কি করবো, আমার দলের লোকগুলা ভোটতেছি, ওরে ভোট দিও। এটা কোন ধরনের গণতন্ত্র? তাদের কোনো রাইটই নাই যে গণতন্ত্রের নামে নির্বাচন চাওয়ারই তো রাইট নেই। এইটা যদি আদর্শ হয়, গণতন্ত্রের নাম দিয়ে তাদের নির্বাচন চাওয়ারই অধিকার নাই। কারণ আপনি আপনার দল পরিত্যাগ করে আইসার একটা প্রতীক নিচ্ছেন, আবার একজনে দল ছাড়া আসছেন, এই দল নিজের দল নিয়ে এসে বলতেছেন আপনার প্রতীক লাগবে না, আপনার লোকের ভোট দিতে বলেন, সেই দল আবার বলতেছে ওরে ভোট দাও। এবং এটা সেভ করার অস্ত্র কি জানেন? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। বাংলাদেশ ইতিহাসে 53 বছর যাবৎ এই ব্লাফটা চলতেছে, এবং রাজনীতিবিদরা সকালে এক কথা বলবে, বিপদে বলবে সেটা মাপ, অন্য কারো বেলায় মাপ নাই। আর রাজনীতিবিদের সংজ্ঞাটা কি, কি সংজ্ঞা রাজনীতি? ভোটে জিততে যাওয়ার জন্য সে কারো না কারোর সঙ্গে জোট করবে, এটার সাথে গণতন্ত্র conflict করে কোন আপনি জায়গায়? একটা দলের আদর্শ বিকে দিয়ে আপনি এসে পড়তেছেন এই আরেকটা দলে, তাহলে আপনি দলটা করছিলেন কি? আপনার আইডিওলজি আমার আইডিওলজি সেম না। আপনি তার মানে কি, ক্ষমতাকে নেওয়া, ক্ষমতা দখল করা, রাজনীতির ক্ষমতা উদ্দেশ্যই তো তাই, ক্ষমতায় না যাওয়া। না না না। এই যে আপনি যদি রাজনীতি আদর্শগত রাজনীতি আনেন, রাজনীতি মানেই খালি ক্ষমতায় যাওয়া, তাহলে তো অনেক বৈধভাবে আগে ক্ষমতায় যাওয়া। রাখেন, তাহলে তো অনেক আগেই, তাহলে তো যদি রাজনীতিবিদ বলেন, রাজনীতিবিদদের যদি বৈশিষ্ট্য দেন ক্ষমতায় যাওয়া, এটা রাজনীতি ক্রাইটেরিয়া হয়, তাহলে সবচেয়ে ভালো পলিটিশিয়ান কে? 84 বছর বয়সে ইউনূস সাহেব ক্ষমতায় গেছে, সে তো সবচেয়ে বড় পলিটিশিয়ান। আপনি ক্ষমতাই ধরেন, সবচেয়ে বড় পলিটিশিয়ান সে। আসিফ মাহমুদ নির্বাচন করে আসে, মাহফুজ আলম পাইছে, আরে নির্বাচন পরে, আপনি তো আপনি ক্ষমতায় তো যাওয়া নির্বাচন দরকার। প্রক্রিয়া নিয়ে কথা বলছেন। এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে বললাম, আপনি গণতন্ত্রের নামে নির্বাচন চান, আবার আপনি আরেক দলের আদর্শ বিকিয়ে দিয়ে আপনার দলে আইনে আপনার দলের লোকেরা বলতেছেন ওরে ভোট দে। এইটা কোন গণতন্ত্র? এটা কোন আদর্শ? বি প্র্যাকটিক্যাল, ইমোশনাল জায়গা নাই। প্র্যাকটিক্যাল বিধায় তো দল চেঞ্জ করে চলে আসতেছে না, আর যে অন্য দল আইসে যে এই দলের প্রতীক পাচ্ছে না, আমার দলের লোক তারা ভোট দিতে বলতেছি, ওইটা কোন আদর্শ? কোন আদর্শ এটা? এই সমস্ত গপ্প মারেন, ওই একটাই অস্ত্র। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। নিজের পোলার সাথে এক বিষয় নিয়ে 3 পদের কথা কোনো বাপ যদি বলে, ওরা বলবে ইউ আর এ লায়ার, কিন্তু পলিটিশিয়ানরে বলে না, বিকজ মিথ্যাটা রন্ধ্রে রন্ধ্রে। আমরা আশা করি যে রাজনীতির এই গুণগত পরিবর্তন। না, ইলিয়াস ভাই যে কথাটা বলছে যে নির্বাচন দরকার, নির্বাচন অবশ্যই দরকার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা নিয়ে কোনো ডাউট নাই। এই নির্বাচন কিন্তু 16 বছর আমরা চাইছি, ওটা নিয়েও ডাউট ছিল না।
আজকে এই টার্ময়েল একটা ভাঙা 16 বছরের নির্যাতনের পর, যেখানে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর জি 15-16 মাসে যেভাবে নির্বাচন করছে, এটা আমার কাছে একটা বিরল ঘটনা। অফকোর্স আমি নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে কিছু প্রিকন্ডিশন আছে। নির্বাচন কিন্তু একমাত্র সমাধান নয়, শুধু নির্বাচন হয়ে গেলেই হবে একমাত্র সমাধান নয়। নির্বাচনের উদ্দেশ্য কি? নাম্বার 1, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে। আপনি শুরু থেকে তো সেটা দেখতে হবে। আজকে যদি ইলিয়াস ভাই প্রধানমন্ত্রী হন, উনি যে দল থেকেই হোক, উনি কিন্তু এখন দলের প্রধানমন্ত্রী থাকবেন না, কিংবা একটা মন্ত্রী হলে শুধু দলের মন্ত্রী থাকবেন না, মন্ত্রী থাকবেন গোটা দেশের 18 কোটি জনগণের। হোম মিনিস্টার একজন হয়, সে যে দলেরই হোক, মন্ত্রী হয়ে যাওয়ার পর সবার। যখন আপনি দাবি করবেন, ধরুন আমি একটা ঘটনা বলি, যে ওই যে কে মারা গেলেন, ডাবলু হত্যা হইল এই যে কাস্টডিতে, বিএনপির একজন স্বেচ্ছাসেবক দলের বোধ হয় না, আমি ঠিক মানে ওইটা ঢাকার বাইরে। ঢাকার বাইরে এটা, ওটা হওয়ার পর কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে মহাসচিব সাহেব সেনা প্রধানের হস্তক্ষেপ চাইছেন। আমি যৌক্তিক মনে করি, হস্তক্ষেপ চাইছেন। একজন লোক কাস্টডিতে মারা যাবে, মারা না গেলেও যদি আপনি কাস্টডিতে নিয়ে নির্যাতন করেন কিংবা অযৌক্তিকভাবে নেন, আপনি প্রতিবাদ করতে পারেন। এবং এই যে করলো এবং মারা গেল, এটা কিন্তু একটা সিনারিও যে কী অবস্থা চলছে। পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস নিয়ে আসি, সুরভিকে যখন গ্রেপ্তার করা হইল এবং তাকে যখন ম্যাজিস্ট্রেট প্রডিউস করা হইল, তাকে 21 বছর লিখে দেওয়া হইল, পরে প্রমাণ হইল 17 বছর। ওই সময় এনআইডি পায় নাই, এনআইডির দরকার নাই, সে তো কলেজে পড়ে, মেট্রিক সার্টিফিকেট ছিল, নয় জন্ম নিবন্ধন ছিল, কেউ তা দেখে নাই, ম্যাজিস্ট্রেট সাহেবও দেখেন নাই, প্রশ্নটা রেজ করেন নাই। কিন্তু সেটা নিয়ে কি কথা বলছি আমরা? এরকম বড় রাজনৈতিক দলের ব্যক্তি, উনি তো মন্ত্রী হলে সবার জন্য মন্ত্রী হবেন, সুতরাং এই কথাটা বলা উচিত ছিল। তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব যখন তাকে রিমান্ডে দিয়ে দিচ্ছে, আইও বলতেছে আমরা এনআইডি পাই নাই, তো পাইনি তো তামাশা না, মেট্রিক সার্টিফিকেট তো আছে, সেগুলো আপনি দেখলেন না। এটা দিকে আমি চিত্র বুঝাচ্ছি যে তাহলে আইন শৃঙ্খলাটা পক্ষপাতিত্ব কিভাবে করে কিংবা চলতেছে কিভাবে। কারণ এই গণতন্ত্রের জন্য আপনার লেভেল প্লেইং ফিল্ড ম্যান্ডেটরি। আরেকটা বিষয় আছে, অস্ত্র উদ্ধার প্রসঙ্গ। অলরেডি আমি দেখলাম একটা রিড করছে 5000 কত অস্ত্র নাকি লুট হয়ে গেছে। তা আপনি মাঠে অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত কিছুই হইল না। অস্ত্র উদ্ধার যদি আজকে হাদি নিশ্চয়ই কোনো সরকারি লাইসেন্সদারি রিভলভারের গুলিতে মারা যাননি, মারা গেছেন একটা অবৈধ অস্ত্রের গুলিতে। এই অবৈধ অস্ত্র তো উদ্ধার করা জরুরি। আপনি মারা যাওয়ার পর তারে গিয়ে আমি অমুক টাওয়ার বানাই, তার নামে দ্যাট ইজ সেকেন্ডারি ইস্যু। পারছে না কেন? পারছে না মানে আপনি উদ্ধার করছেন না, কেন করছে না? এখন তো সেই প্রশ্ন, এখন যে উদ্ধার করছে না হয়তো হচ্ছে কম পরিমাণে। আপনি, আমরা তো রেটটা দেখি রে ভাই, হ্যাঁ, আপনি বলছেন প্রতিদিনই আমরা পাচ্ছি। পরিমাণ কম না বেশি, ইম্যাটেরিয়াল কোশ্চেন, আমরা তো দেখি না, আমরা মঙ্গল গ্রহে থাকি, কি রিপোর্ট হচ্ছে? এখন বলতেন হচ্ছে না কেন? ইউনূস সাহেবকে প্রশ্ন করেন, রাজনৈতিক দলরাই প্রশ্ন করুক না, যে আপনি অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কালকেও বলেছে, ঠাকুরগাঁয়ে যখন বলেছে, এটা নিয়ে সে উদ্বেগ প্রকাশ করেছে, অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন, সরকারকে ব্যর্থও বলছে এই জায়গা থেকে। আমি ভাই, আমার প্রশ্নটা ওখানে নয়। তাহলে আপনি সরকারকে ব্যর্থ বলে আপনি একটা ব্লেম দিয়ে চলে যাচ্ছেন কেন? ইউ জাস্ট মিট হিম অ্যান্ড আস্ক হিম, উদ্ধার হচ্ছে না কেন? তাকে বলতে হবে কি আপনি কি ওদেরকে নিষেধ করছেন, নাকি আপনি বলার পর শোনে না? এই প্রশ্ন করার অধিকার আছে। আর বাংলাদেশে ইউনূস সাহেব যে কায়দার সরকার হয়ে বসে রয়েছে, যে কেউ নিয়ে এই প্রশ্ন করতে পারে, কারণ তারা অথর্ব, সুৎখোর, এনজিও সরকার, এমন কিছু নাই, বলে না। সুতরাং আমি মনে করি নৈতিক দায়িত্ব যে আপনি অস্ত্র উদ্ধার করতে গিয়ে নিষেধ করছেন কিনা, কিংবা উদ্ধার করলে আপনার কথা শুনছে কিনা। আনেন না দুইটা উত্তর, কেন আনতেছেন না? এইবার আসেন, এখন আসেন নির্বাচনের উদ্দেশ্য কি? যেহেতু নির্বাচন নিয়ে কথা হয়েছে, কেউ চায় কেউ চায় না, এটা বোঝা যাচ্ছে। কারা চায় না আর কারা চায়? নির্বাচনের প্রধান উদ্দেশ্য কি শুধু গণতন্ত্র ফেরত? না, আরেকটা বলে নাগরিক অধিকার ফিরিয়ে। নাগরিক, তাহলে সব যদি আপনি মিলান, তাহলে এগুলো রিলেভেন্ট। আপনার লেভেল প্লেইং ফিল্ড রিলেভেন্ট, আপনার অস্ত্র উদ্ধার রিলেভেন্ট। এটা যখন হয় নাই, তারপরও নির্বাচন মানে কি? শুধুই কি ইউনূস অপসারণ? যদি ইউনূস অপসারণই লক্ষ্য হয়, তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে, ইউনূস অপসারণ করতে হলে যে দলের আন্দোলনে ইউনূসের অপসারণ হবে, সেই দলকে আন্দোলন করবে। কারণ আপনি যদি আন্দোলন করে অপসারণ করে দেন আর নির্বাচন না দিয়ে দুদিনে চলে যান, কথার কথা বলছি, লোকসান হবে কার? যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদের। সুতরাং আন্দোলন করে ইউনূস সাহেবকে তাড়াবে না, নির্বাচনটা জরুরি, কারণ আমি কোনোভাবে ক্ষমতায় যেতে চাই। দ্বিতীয় কথা আসেন, কেন লেভেল প্লেইং ফিল্ড নাই এবং নির্বাচনে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, পতিত সরকারকে যারা তাড়াইছে, সব দল ক্লেম করে তাড়াইছে, শত্রু কিন্তু শুধু এনসিপি। আমরা যে রেটে দেখতেছি, শত্রু যদি এনসিপি হয়,
তাহলে পতিত সরকারের অন্যতম শত্রু এনসিপি। এইবার আসেন, আপনি কি সম্প্রতি দেখছেন ওই যে আমাদের আব্দুল মোমেন সাহেবের একটা ইন্টারভিউ দিছে, আপনি যদি না থাকে দেখে নিয়েন। আচ্ছা, সেখানে সে বলছে 8 মাস সে দেশে ছিল, 8 মাস পরে সে পালাইছে, দেশ থেকে বের হয়ে গেছে। সে পরিষ্কার বলছে সরকারের তরফ থেকে সরকারের কর্মকর্তারা তাকে সাহায্য করেছে। সে 6 বার সিম পাল্টাইছে, কোন কোন জায়গায় কিভাবে ছিল, 6 বার সিম পাল্টাইছে, এবং সরকারি লোকজন, প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে। তাহলে যেই পতিত সরকারের শত্রুপক্ষ এনসিপি, সেই পতিত সরকারের লোককে এখনো প্রশাসন বাইরে বের হওয়ার সুযোগ দিচ্ছে। উনি 8 মাস পরে গেছে, মানে এখন তো 6-7 মাস আগে গেছে। তার মানে প্রশাসন এখনো এনসিপি জোটের বিরুদ্ধে। আচ্ছা, আমরা এই জায়গাটায় আমরা এটা যদি তো একটু রাজ্জাকি না, ভাই তাহলে- আপনাকে রাখি, আমরা আবার আসবো এই আলোচনায়। আমাদের মাঝে ইতিমধ্যে এসেছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আশরাফ কায়সার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি, যে নির্বাচন ঘনিয়ে আসছে কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কাও তৈরি হচ্ছে, এখনো কেন শঙ্কা? দেখুন, অনেক দিন পরে নির্বাচন তো, কাজেই আমরা অনেকেই হয়তো বলছি যে লেভেল প্লেইং ফিল্ড নেই, তারপরে প্রার্থীর বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আপনি যেরকম দেখতে পেলেন পোস্টাল ব্যালট নিয়ে যা দেখতে পেলাম, প্রতিটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা আপনাকে একটা ক্রেডিবল ইলেকশন করতে হবে। এখন কোনো শক্তি আছে নির্বাচনটি হোক এটি এখনও চায় না, কেননা তারা মনে করছে তারা ক্ষমতায়, এবং তাদের এক ধরনের প্রভাব বলয় তৈরি হয়েছে এই দুর্বল সরকারের সাথে। সরকারটি যদি সবল হতো তাহলে এই প্রশ্ন কিন্তু উঠতো না। সরকারটি সবল হলে কিন্তু গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার যা ঘাটতি রয়েছে সেই জায়গাগুলোতে সরকারকে আপনি দেখতে পেতেন। দেখুন, সরকারের সক্ষমতা দারুণভাবে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন যদি ঠিক মতো না হয়। এখন নির্বাচনে আমরা গণ অভ্যুত্থানে যে যাই চাই না কেন, নির্বাচনে ক্ষমতায় যেতে চাচ্ছি। আপনি জোটগুলোর মধ্যে চরিত্র, কথা বলার ভঙ্গি, জোটের যে বিন্যাস, তাতে কিন্তু ক্ষমতার রাজনীতির একটা জোট তৈরি হয়েছে। এখানে নৈতিকতা কম, এখানে আপনার ওই যে জনগণের রাজনীতির কথা আমরা বলি, নতুন বন্দোবস্ত, এগুলো কিন্তু আপনি এখন আর শোনেন না। নতুন বন্দোবস্ত নাই, এবং জবাবদিহিতা, জনতার রাজনীতি, ক্ষমতার নয়, এই যে কথাগুলো বলছিলাম, আমরা তো একটা বড় পরিবর্তন চাচ্ছিলাম রাজনীতির সংস্কৃতির। কেননা রাষ্ট্রের সংস্কার যেরকম জরুরি, দেখুন রাষ্ট্র তো চালাবেন রাজনীতিবিদরা, কাজেই তার ভিতরে যদি দলের সংস্কার না হয়, ব্যক্তির মানসিকতার সংস্কার না হয়, আপনি সংবিধানে সংস্কার করে তার কতটা গ্যারান্টি নিশ্চিত করতে পারবেন? কাজেই আমি মনে করি যে খুবই আর মাত্র 4 সপ্তাহ রয়েছে। এই সময়গুলোতে আরও একটি ঘটনা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের ব্যাপার রয়েছে। তো গণভোটের আমার ধারণা যারাই জুলাই আগস্টের আশা আকাঙ্ক্ষার সাথে একমত, তারা নিশ্চয়ই চায় একটি পরিবর্তিত বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এবং সেই ক্ষেত্রে হ্যাঁ ভোটের পক্ষেই কিন্তু সবার থাকার কথা। তবে একটি গণতান্ত্রিক শাসনে কোনো মানুষের যদি মনে হয় তিনি এই সংস্কারগুলো চান না, তিনি চান অতীতের খারাপ শাসন, তিনি চান ফ্যাসিস্টের উদয় হোক, তাহলে কিন্তু সেদিকে যেতেই পারে। এটি একটি বড় প্রক্রিয়া। নির্বাচন কমিশন এখনও এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে আমার মনে হয় না। তাদের কোনো আচরণে মনে হয় তারা এখন আরও কিছু রিহার্সেল করতে পারলে 300টি আসনে নির্বাচনের সময় তাদেরকে আর একটু ভালো দেখাবে। ইলিয়াস ভাই, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, আপনি এর আগে বলছিলেন যে দুটি কারণে আপনার কাছে মনে হয় নির্বাচন নিয়ে শঙ্কা আছে। শঙ্কা তৈরি হয় বা মানুষ ভাবে, সেটি একটা ওয়েল উইশিং এর জায়গা থেকে শঙ্কা হয়তো প্রকাশ করে। আরেকটি বলছিলেন যে যারা আসলে পতিত সরকার, তারা প্রোপাগান্ডা ছাড়াচ্ছে যেন নির্বাচনটা না হয়। সেই সঙ্গে আরেকটি পয়েন্ট বললেন আবু হেনা রাজ্জাকি ভাই, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, এবং আরেকটি পয়েন্ট আশরাফ কায়সার ভাই বললেন যে যারা আসলে মনে করছেন তারা এখনই ক্ষমতায় আছেন, তাদেরও তো নির্বাচন দরকার নেই। আপনি এই নতুন দুটি পয়েন্টের সাথে একমত কিনা? না, অনেকে তো সরকারে না থেকে ক্ষমতা এনজয় করছে, বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন সময়ে। সেটা অ্যাডভাইজাররা ছাড়া আর কারা? আরও আছে রাজনৈতিক দল, আমি এখানে নাম বলতে চাই। আচ্ছা, ক্ষমতায় না থেকেও একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি একটু খোঁজ করলেই জানতে পারবেন, এবং অনুষ্ঠান যারা দেখেন তারাও বুঝতে পারবেন। সুতরাং তারা চায় নির্বাচন পরে হোক, কারণ তারা তো এত ক্ষমতা কোনোদিন এনজয় করেনি, এখন যেভাবে করছে। হ্যাঁ, এই যে যা ইচ্ছা, যার বিরুদ্ধে ইচ্ছা করলাম আমি মব লাগিয়ে দিলাম, আপনাকে আমার পছন্দ হয় না, আপনাকে অনেকে কয়েকদিন বলেছে মব জাস্টিস, আসলে এটা মব জাস্টিস না, মব ভায়োলেন্স। কোনো সভ্য গণতান্ত্রিক দেশে কিন্তু এ ধরনের